গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। ডাব্লিউপিএসআই প্রিলিমেন যারা প্রিপারেশন করছে, অর্থাৎ ডাব্লিউপিএসআই সম্ভবত সেটা হচ্ছে প্রিলি এক্সাম সেপ্টেম্বরে হতে চলেছে। ক্যালকুলেশন যেটা বলছে যে সেপ্টেম্বরেই হওয়া উচিত, সেপ্টেম্বরের মোটামুটি মাঝামাঝি এইরকম সময়ে ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষা হওয়া উচিত। তাহলে হাতে যেটা সময় আছে, মে মাস তো শেষ হতেই চললো, জুন মাস, জুলাই মাস এবং আগস্ট, একদম 3 মাস পাচ্ছ। সেই সঙ্গে আরেকটু বেশি যদি পাওয়া যায় সেটা হবে তোমাদের কাছে ইনসেন্টিভ। তাহলে এই 3 মাসের মধ্যে আমাদেরকে যা কিছু পড়ার প্রিপারেশন নেওয়ার তাই করতে হবে। সেই সঙ্গে মেনটাকে এখন পড়বে নাকি মেনটাকে ফ্রিলি হয়ে যাওয়ার পরে পড়বে, এই সমস্ত ব্যাপার নিয়ে ডিসকাস করতে চলেছি ভিডিও। দেখে নাও যে যারা কেপিএসআই অর্থাৎ কেপিএসআই এর প্রিলি রেজাল্টটা খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। সেই কারণে যারা কেপিএসআই মেন ব্যাচ 2, কেপিএসআই এর মেন ব্যাচ 2 তে যারা জয়েন করতে চাইছে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেল। সেই সঙ্গে ডাব্লিউপিএসআই যারা প্রিলিমেন বোথ বা শুধুমাত্র যদি মেনেরও প্রিপারেশন করতে চাও তাও করতে পারো। এই ক্ষেত্রে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ আলাদা এবং ডাব্লিউপিএসআই এর ব্যাচ আলাদা আলাদা। তো যে যেটাই মেসেজ করবে এখানে কোর্সটা মেনশন করে দেবে যে কোন কোর্সটা তুমি নিতে চাইছো। এবার ডাব্লিউপিএসআই দের জন্য কথা যে শুধুমাত্র প্রিলি পড়বে নাকি প্রিলি প্লাস মেন দুটোকে কম্বাইন করে একসঙ্গে পড়বে। 1 নম্বর দেখো যে পয়েন্ট, সেটা হচ্ছে যাদের মাধ্যমিক পর্যন্ত বেস ভালো আছে, যাদের মাধ্যমিক বা এইচএস পর্যন্ত বেস, বিশেষ করে রাইটিং স্কিলটা বাংলা বা ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং স্কিলটা যাদের বেসটা ভালো আছে, বা মাধ্যমিকের ক্ষেত্রে অঙ্কগুলো ভালো ছিল, মানে ডেসক্রিপটিভ ভালো করে লিখতে, তাদের ক্ষেত্রে মেনে কোনো চাপ নেওয়ারই দরকার নেই। তাদের ক্ষেত্রে প্রিলিতেই বরং চাপ আছে। তার কারণ এখানে যে ইংলিশে যে ব্যাপারটা থাকে, ইংলিশ বা বেঙ্গলি খুবই সোজা সাপটা সাধারণ মানেরই আসে। একটা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস অতটা, এমনকি ক্লার্কশিপ লেভেলের মতো কিন্তু স্ট্যান্ডার্ড বেঙ্গল ইংলিশটা এখানে আসে না পুলিশের ক্ষেত্রে। সাধারণত লাস্ট কোশ্চেন গুলো দেখলেই বোঝা যাবে যে খুব সহজ সরলই থাকে বাংলা ইংরেজি ব্যাপারটা। তাই যাদের বেসিক ভালো আছে ডেসক্রিপটিভের ক্ষেত্রে, তাদের কিন্তু মেন নিয়ে অতটা চাপ নেই। একদম চাপ নেই সেটা বলছি না, তবে অতটাও চাপ নেই। কিন্তু যাদের ডেসক্রিপটিভ রাইটিং স্কিলে যাদের দুর্বলতা আছে, তাদের প্রথম থেকেই দুটোকে একসাথে কম্বাইন করে পড়া উচিত বা অলরেডি শুরু করে দিতে হতো। তো এই কারণের জন্য যারা ডেসক্রিপটিভ সহ বা বিশেষ করে বাংলা ইংরেজি বা ডেসক্রিপটিভ যাদের ম্যাথ করতে অসুবিধা হয়, যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাও, এই যে নাম্বার দেওয়া আছে ডিসপ্লেতে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। তাহলে যেহেতু এখন 3 নম্বর পয়েন্ট দেখো, যেহেতু এখন রিজনিং জিকে অনেকটা প্রিলিমেন একই রকমেরই, অর্থাৎ জিকে তে কি থাকছে, জিকে তে যেটা তোমার প্রিলিতে এবিসিডি 4টে অপশন দেওয়া থাকবে, তোমার মেনের ক্ষেত্রে ওটার আনসারটা লিখতে হবে, এটাই পার্থক্য। সেই কারণে যেন জিকেটাকে এমন ভাবে পড়ো, অধ্যায় ভিত্তিক এমন ভাবে পড়তে হবে ডেসক্রিপটিভ আকারে, অর্থাৎ পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যেন প্রিলিমেন বোধ তোমার হয়ে যায় সেখান থেকে। মানে আলাদা আলাদা করে একবার প্রিলির জন্য পড়লাম, একবার মেনের জন্য পড়লাম, সেরকম না করে বিশেষ করে জিকেটাকে সেইভাবে পড়া যায়। এবার রিজনিংটা যে ব্যাপারটা থেকে, রিজনিং কিছু চ্যাপ্টার থাকতে পারে প্রিলিমেন কম্বাইন, যেমন এর আগেবার ভেন ডায়াগ্রাম নিয়ে দিয়েছিল, যেগুলো এমসিকিউ মানেরই ছিল, সেগুলো যেমন প্রিলিমেন দুটোতে আসতে পারে। বা অনেক সময় তোমার ওই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেগুলো থাকে, ঠিক আছে, ক্যালকুলেশন করা বা সিরিজ ক্যালকুলেশন, এই সমস্ত জিনিস যেমন প্রিলিমেনে থাকে। প্রিলিতে হলে তোমাকে শুধু উত্তরটা করতে হবে, মেনে হলে দেখিয়ে দিতে হবে যে এই প্রসেসে হলো, এটাই পার্থক্য। তো অনেকটা জিকে এবং রিজনিং দুটোকে কিন্তু কম্বাইন করে করা যায়। সেই সঙ্গে ম্যাথের যে ব্যাপারটা, ম্যাথ ডেসক্রিপটিভে আমরা যখন করি, তো ডেসক্রিপটিভের কোনো ধর একটা ইকুয়েশন তৈরি করলাম, ওই ইকুয়েশনের বা লাস্টের কয়েকটা স্টেপ মানেই সেটা প্রিলির জন্য শর্টকাট ফর্মুলা। তো তুমি ম্যাথের যদি প্রথম থেকে যদি ডেসক্রিপটিভ কনসেপ্টটা শিখে নাও, তাহলে তোমার ম্যাথের কনসেপ্টটাও ক্লিয়ার হবে, প্রিলিমের প্লাস মেন দুটোই হবে। তবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ডেসক্রিপটিভ এবং প্রিলি অনেকটা আলাদা থাকে, মানে প্রিলিতে যেহেতু সময় অনেকটা কম থাকে, তো অনেক ফার্স্ট প্রসেসে করতে হয়, সেই জন্য শর্ট ট্রিকও শেখা উচিত। এবং ডেসক্রিপটিভটা যারা অনেকদিন ধরে করনি, ভুলে গেছে, তাদের ক্ষেত্রে একটু টাইম লাগবে। কিন্তু যাই হোক, ম্যাথ, জিকে, রিজনিং এই তিনটেকে প্রিলিমেন কম্বাইন করা যাবে আমার মতে, বা আমি বা পরীক্ষা প্রস্তুতিতে সেইভাবেই করানো হয়, যে প্রিলি প্লাস মেন এই তিনটে সাবজেক্টে কম্বাইন ভাবে করা। এবার যে কোশ্চেনটা সবার মধ্যে ঘোরাফেরা করছে, বা তোমরা কমেন্ট সেকশন হোক বা ফোন করে বা ভিডিওতে, বা অনেক যারা পেড স্টুডেন্ট আছে তারা অনেকে জিজ্ঞাসা করছো যে জিকে তে যে ব্যাপারটা, জিকের যে কোশ্চেনটা, সেটা ফুল মার্কস আসবে কিনা, যেমন ফুল মার্কস বলতে 5 বা 10 মার্কসের আসবে কিনা, বা আসার সম্ভাবনা কতটুকু,
এটা নিয়ে অনেকে কোশ্চেন করছো, তার কারণ আগে জানো যে আগে 10 নম্বরের কোশ্চেন থাকতো, 5টা কোশ্চেন, 6টা থাকতো বা 7টা থাকতো, যে কোনো 5টি করতে হতো। তো এই ব্যাপারটা এখন দেখছি আর আসছে না, এখন ওই এক লাইনে বা একটা ওয়ার্ডের মধ্যে লিখতে হচ্ছে সেরকমই থাকছে। তবে এটা চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। তবে যতদূর মনে হচ্ছে যে যেহেতু মেন ডেসক্রিপটিভ খাতা দেখতে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়, সেই কারণের জন্য এখন আস্তে আস্তে ডেসক্রিপটিভ পার্টটা উঠে যাচ্ছে। তবে শর্ট নোটস আকারে একটা টিকা আকারে হয়তো দেওয়া হতে পারে, একটা টিকা আকারে হয়তো থাকলো, সেরকম কিন্তু প্র্যাকটিস করে রাখা ভালো। কারণ হঠাৎ করে হয়তো দেখলে চেঞ্জেস আসলো, যেমন মিসলেনিয়াস বা আইসিডিএস এর মানে পিএসসির পরীক্ষাতে যেরকমটা এসেছিল সেই রকম। মানে কিছু আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যে হয় যে ক্রিপ্স প্রস্তাব দিয়ে তোমাকে দেওয়া হলো টিকা, যে কার নেতৃত্বে কত সালে এসেছিল, মূল উদ্দেশ্যটা কি ছিল, সেটা 2-3 লাইনে লিখতে হবে। ফিউজ তারের বৈশিষ্ট্য কি, হয়তো শুধু এইটুকুই বলতে হবে, টিন ও সিসার তৈরি ফিউজ তার যেটাকে মেন লাইনের সঙ্গে যুক্ত করা হয়, যার গলনাঙ্ক নিম্ন হয় কিন্তু রোধাঙ্ক উচ্চ হয়। জাস্ট এতটুকু করে পয়েন্ট বলছি। অচিরাচরিত শক্তির ব্যবহারে দুটি গুরুত্ব। অচিরাচরিত শক্তি মানে এটা হয়তো বলা যেতে পারে যে চিরাচরিত শক্তির ভান্ডার সীমিত, একদিন শেষ হয়ে যাবে, সেই জন্য অচিরাচরিত শক্তি অফুরন্ত পৃথিবীতে ফুরাবে না। আর অচিরাচরিত শক্তি কি, পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ কম ঘটায়। এইরকম ভাবে আমি বলছি যে শর্ট নোটস যদি দেয় তো এরকম প্র্যাকটিস করে যাওয়া উচিত। বা সাইবার ক্রাইম কি, তারপরে হচ্ছে আইসোবার কাকে বলে, বা এখন যেমন সায়েন্স থেকে মেনে বেশ ভালো কোশ্চেন দিচ্ছে যে চুনাপাথরের রাসায়নিক নাম কি, তো সেটা বললে হয়তো বলতে হবে ক্যালসিয়াম কার্বনেট এবং সংকেত যেটা COCH3, এইভাবে লিখে দিতে হবে। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক, যোজ্যতা কত, অনুঘটক কাকে বলে, এইরকম ধরনের কিছু কোশ্চেন আসার সম্ভাবনা থাকতে পারে মেনে। এবার এইগুলো তুমি যদি শিখে নাও ডেসক্রিপটিভে, তাহলে প্রিলিতে এলেও তো পারবে। এবার এই কনসেপ্টটাই অনেকের কি আছে, যে ভ্রান্ত ধারণা আছে যে আমি প্রিলি করবো না দাদা, আমি মেন করব। কে বলছে আমি মেন করবো দাদা, প্রিলি করবো না, এরকম বিভিন্ন ব্যাপার থাকে। কিন্তু প্রিলি মেন ওই রকম নয়, একটা একে অপরের সঙ্গে একটা ইন্টিগ্রাল পার্ট। জিকে ম্যাথ রিজনিং কোথাও সীমাবদ্ধতা নেই, লিমিটেশন করা নেই যে এইগুলো প্রিলিতে আসবে এইগুলো মেনে আসবে, এরকম কোনো লিমিটেশন নেই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এবার 5 নম্বর পয়েন্ট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রিলিতে যেহেতু কাটা বেশি যাচ্ছে, দেখো যে এর আগেবার ভ্যাকান্সির তুলনায় 1088 ছিল, এবার তো আরো কিছুটা ভ্যাকান্সি বেশি। ঠিক আছে, তো এরকমটা নয় যে ভ্যাকান্সি বেশি বলে কাট অফ কম যাবে, তা নয়। কারণ দিন দিন যতই যাই হয়ে যায়, কাট অফ কোশ্চেনের লেভেলও বাড়ছে, কাট অফও দিন দিন বাড়ছে। তো যাই হোক, তোমাকে টার্গেট নিতেই হবে যে অন্তত পক্ষে 150 ইউআর ক্যাটাগরি, 140 তো রাখতেই হবে। ঠিক আছে, 140 প্লাস তো রাখতেই হবে। তো সেফ জোনে থাকার জন্য বা নিশ্চিন্তে মেনের প্রিপারেশন করার জন্য 145-50 ইউআর ক্যাটাগরি টার্গেট রাখা উচিত। তো প্রিলিতে যেহেতু দেখো যে দিন দিন কাটা বেশি যাচ্ছে, তাই প্রিলি পাস না করলে মেনের কোনো গুরুত্ব থাকবে না, কারণ মেনের প্রিপারেশন নিয়ে কি করবে। তাই জিকে ম্যাথ রিজনিং এই তিনটেকে 3 মাস বেশি করে গুরুত্ব দাও। কারণ ভালো করে গুরুত্ব দিলে সেটা তোমার পরবর্তীকালে কি হচ্ছে, যে মেনের ক্ষেত্রেও কাজে লাগছে। মানে প্রিলিতে যদি এই তিনটাকে ভালো করে গুরুত্ব দাও, তাহলে মেনেও তোমার কাজে লাগবে, ওই রিজনিং ই তোমার মেনে আসবে। শুধু দেখে নিতে হবে ফরম্যাটটা কিভাবে ডেসক্রিপটিভে ম্যাথটা করবে বা ডেসক্রিপটিভে রিজনিংটা লিখবে। আর ইংলিশ বা বাংলা যেহেতু প্রিলিতে থাকছে না, এই কারণের জন্য গুরুত্ব দেওয়া উচিত নয় সেটা বলছি না, কিন্তু ডেসক্রিপটিভ এমন যে তোমাকে যদি পরমাণু বোমাও যদি মারা হয়, ঠিক আছে, তবুও তোমার মুখ দিয়ে একটা শব্দ বের হবে না। ডেসক্রিপটিভ রাইটিং বা হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং স্কিল এমনই একটা জিনিস, ওটা অভ্যেস না করলে পরে লেখা সম্ভব নয়। কমন পেলে হয়তো পয়েন্ট আলাদা করে দিলেও তুমি সাজাতে পারবে না, কারণ তুমি যেটা মুখস্থ করেছো সেটা হুবহু লিখলে পরেও নাম্বার হুবহু পাবে না। তার কারণটা হচ্ছে ওখানে পয়েন্ট মেনশন করে দেয়, সেই পয়েন্টকে বেস করেই পরপর লিখতে হবে। সেই কারণে যেটা মুখস্থ করলেও তোমাকে পরীক্ষার হলে একটু কাটছাট করতে হবে। তাই সেই কারণে যেন ইংলিশ বা বেঙ্গলি যে ব্যাপারটা, সপ্তাহে অন্তত 2 দিন হোক বা 3 দিন হোক 1 ঘন্টা করে লেখার অভ্যেসটা তৈরি করো। আর এই কারণের জন্যই যে কতটুকু প্রিলিতে জোর দিতে হবে বা মেনে জোর দিতে হবে, কিভাবে পড়তে হবে, সেই কারণের জন্য পরীক্ষা প্রস্তুতিতে প্রিলিমেন কম্বাইন কোর্সটা নিয়ে নিতে পারো, তোমার সবকিছুই হবে। অনেকের ভ্রান্ত এই ধারণাটা দূর করো এখন থেকেই, যে আমি শুধু মেনেরই পড়বো পরীক্ষা প্রস্তুতিতে। ঠিক আছে, এরকম না করে তুমি কম্বাইন কোর্সটা নাও, তোমার দুটোই কাজ হবে। কম্বাইন কোর্স মানে এমন নয় প্রিলির শুধু প্রিলির হেল্প, মেনের হেল্প নয়, টোটাল অর্থাৎ এসআই পড়ার দায়িত্ব পরীক্ষা প্রস্তুতি। এইটুকু তোমাকে শুধু গ্যারান্টি দিচ্ছি, বাকিটা আবার তোমার নিজের ব্যাপার, নিজে কতটুকু কি বুঝছে সেইভাবে ভর্তি হবে। তো 6 নম্বর পয়েন্ট দেখো, যে প্রিলিতে আসল খেলা হচ্ছে ম্যাথ আর রিজনিং। ঠিক আছে, প্রিলিতে আমার মনে হয় যে প্রিলিতে আসল খেলা ম্যাথ রিজনিং, কারণ ম্যাথ রিজনিং এখন অনেকটা লেন্দি টাইপের দিচ্ছে। ঠিক আছে, এখন অনেকটা লেন্দি টাইপের দিচ্ছে, যেখানে
40টা করা, 40টার বেশি করাটা একটু টাফ হচ্ছে। কিন্তু জিকেটা তুলনামূলক মডারেট থাকছে, ইজি টু মডারেট, মানে মোটামুটি যারা প্রিপারেশন করে 30 থেকে 35টা প্রায় সবাই করতে পারছে এরকম ব্যাপার। কিন্তু আবার 7 নম্বর পয়েন্ট দেখো যে মেনে আসল খেলা হচ্ছে বাংলা ইংরেজি। ঠিক আছে, মেনে আসল খেলা বাংলা ইংরেজি, কারণ কেউ বাংলা ইংরেজিতে বাংলাতে 40-45 পর্যন্ত পেয়ে যাচ্ছে, কেউ ইংরেজিতে 30-35 পর্যন্ত পেয়ে যাচ্ছে, অর্থাৎ 80 মার্কস পেয়ে যাচ্ছে 100-এর মধ্যে। তো কেউ আবার দেখা যাচ্ছে যে ইংরেজিতে বা বাংলাতে হয়তো বাংলাতে পেলে 25, ইংরেজিতে পেলে 20-45 নম্বর হচ্ছে। তো এখানে একটা হিউজ ডিফারেন্স হওয়ার সম্ভাবনা আছে, যেটা পেপার 1-এ অর্থাৎ জিকে ম্যাথ রিজনিং এ সেই কিন্তু ডিফারেন্সটা হচ্ছে না। এই কারণের জন্য প্রিলিতে ম্যাথ রিজনিং হচ্ছে ফ্যাক্টর, মেনে হচ্ছে বাংলা ইংরেজি হচ্ছে ফ্যাক্টর। 8 নম্বর পয়েন্ট এখানে হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং, অর্থাৎ প্রিলির ক্ষেত্রে তোমাকে যেটা টার্গেট রাখতে হবে ম্যাথ প্লাস রিজনিং মিলে 42+ মিনিমাম। সবার কেউ অনেকে তো আছে যে 45-46টাও করে দেয়, কেউ আছে হয়তো ম্যাথ রিজনিং এ উইক হতে পারে, তো তাদের ক্ষেত্রে মোটামুটি তাও 40-42 খানা করতেই হবে। অর্থাৎ 42টা যদি ধরে নিই তাহলে হচ্ছে 84 মার্কস। জিকেতে 35+ করো মানে হচ্ছে 70, তাহলে এই দুটোকে যোগ করলে হয় 154, তার মানে নেগেটিভ মার্কিং থাকতে পারে। তাও কম করে ওই যে বললাম যে 145 থেকে 148 তো তোমাকে টার্গেট রাখতেই হবে প্রিলির ক্ষেত্রে অ্যাজ এ ইউআর ক্যাটাগরি। তো এটা যদি পেতে চাও তাহলে এইটা স্ট্র্যাটেজিটাই ফলো করতে হবে তোমার। এবার এমন হতে পারে যারা ম্যাথ রিজনিং এ আরো উইক আছে, তোমাদের তাহলে জিকে তে আরো নম্বর বাড়াতে হবে, 40+ করতে হবে, এখানে তাহলে একটু কমিয়ে দাও, 37-38 করে নাও, এটাও হবে। এবার দেখে নাও যে কোন চ্যাপ্টার গুলো, আমি কমন চ্যাপ্টারের কথা বলছি না, কারণ যারাই আজকাল প্রিপারেশন করছে কম্পিটিটিভ লাইনে সবাই জানো যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন জিনিসগুলো সিলেবাস মোটামুটি জানো। কিন্তু আমি যেগুলো এখন বলতে চলেছি যে ওইগুলো বাদ দিয়েও কোন চ্যাপ্টার গুলোকে গুরুত্ব দেওয়া উচিত। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো প্রিভিয়াস ইয়ার গুলোতে যে সমস্ত চ্যাপ্টার গুলো বাদ আছে, বিশেষ করে পুলিশের পিআরবি পরীক্ষায় যে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত চ্যাপ্টার গুলোকে টাচ করেনি এখনো পর্যন্ত বাকি আছে, সেই সমস্ত চ্যাপ্টার গুলোকে বেশি করে ফোকাস করা হবে। যেমন সামনে আপকামিং পরীক্ষার জন্য বিজ্ঞানের চ্যাপ্টার, বিজ্ঞানে যেমন যেমন বলতে পারে যে আলো, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, হ্যাঁ, এই সমস্ত চ্যাপ্টার গুলোকে যেমন এখন সেইভাবে অতটা টাচ করেনি, তো সেই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি আছে। আমি কয়েকটা এক্সাম্পল বললাম। তারপরে হচ্ছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, তারপরে হচ্ছে রাসায়নিক বন্ধনী, যেমন এইখান থেকে এখনো পর্যন্ত কোনোদিন প্রশ্নই আসেনি বলা যায়। এইগুলো ইম্পর্টেন্ট হতে পারে। ম্যাথের ক্ষেত্রে মিশ্রণ থেকে সেরকম ভাবে কোশ্চেন আসেনি, ম্যাথের মিশ্রণ, বীজগণিত থেকে ধরো অঙ্ক সেরকম আসেনি এখনো পর্যন্ত। পরিমিতি থেকে ওই হয়তো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এরকম হয়তো দিয়েছে। তারপরে তোমার হচ্ছে জ্যামিতি থেকেও যেমন প্রশ্ন আসেনি। তো এই সমস্ত সরি বীজগণিত ভুল বলে দিলাম, বীজগণিত থেকে কিন্তু প্রশ্ন এসেছে এর আগে, বীজগণিত থেকে এসেছে, অর্থাৎ অ্যারিথমেটিক বলা থাকলে বীজগণিতটা করতে হবে তোমাকে। জ্যামিতি 9-10-এর যে সমস্ত ফান্ডামেন্টাল যে উপপাদ্য আমরা বলি সেই উপপাদ্যের উপর বেস করে দিতে পারে, সেখান থেকে কিন্তু সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে কমন চ্যাপ্টার তো পড়বে, কিন্তু আমি এগুলো এক্সট্রা চ্যাপ্টার বলতাম। আরো একটা জিনিস যেটা সেন্ট্রালের পরীক্ষায় আসে সেটা হচ্ছে বার ডায়াগ্রাম, তারপর হচ্ছে পাই চার্ট। বার ডায়াগ্রাম তারপর হচ্ছে পাই চার্ট, অর্থাৎ একটা বৃত্ত দিয়ে দিতে পারে, বা হচ্ছে তোমার এরকম ভাবে হয়তো একটা কোম্পানির উৎপাদন বা এরকম ভাবে বলে দেয় না, সেই রকম ধরনের, বা স্ট্যাটিস্টিক্স পোর্শনে পড়ছে। তো যেগুলো যেগুলো বাদ আছে সেগুলো আসার সম্ভাবনা কিন্তু এখন আছে। পরের পয়েন্ট দেখো রিজনিং এর চ্যাপ্টার তো কমন চ্যাপ্টার তো বটেই, সেই সঙ্গে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, কিউব অ্যান্ড ডাইস, পেপার কাটিং, মিরর ভিউ, এইগুলোর উপর বিশেষ করে জোর দিতে হবে। আমি কমন চ্যাপ্টার বললাম না, যেমন নাম্বার সিস্টেম, কোডিং, ডিকোডিং, ডেটা সিরিজ, অ্যানালজি, এগুলো তো আছেই, ব্লাড রিলেশন, এগুলো তো আছেই। তারপর হচ্ছে ডিরেকশন। বাংলা বা ইংরেজি বেসিক, দেখো বাংলা ইংরেজি শিখতে গেলে কি করতে হবে এমন তো নয়, রিপোর্ট রাইটিং মানে শুধু রিপোর্টে ঢুকে গেলে, তারপরে প্রেসি রাইটিং মানে প্রেসিতে ঢুকে গেলে, এরকম ভাবে তো হবে না। হ্যাঁ, যাদের বেসিক ক্লিয়ার আছে, যারা সেন্টেন্স তৈরি করতে পারো, তাদের অসুবিধা নেই, তারা তোমরা বিন্দাস রিপোর্ট প্রেসিস সব প্র্যাকটিস করো, ট্রান্সলেশন প্র্যাকটিস করো। কিন্তু যাদের বেসিক উইক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কি করতে হবে, প্রথমে পার্টস অফ স্পিচের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, মানে এই সমস্ত জিনিসগুলো। ভয়েস সেন্স শিখতে হবে, ন্যারেশন শিখতে হবে, বিভিন্ন লিঙ্কারের ব্যবহার, ক্লজের ব্যবহার, কারণ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করা, গঠন, এগুলো শিখতে হবে। এগুলোর ব্যবহার শিখতে হবে, তবেই তুমি সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে। তাই প্যারালালি এইগুলো সেন্টেন্স স্ট্রাকচার শেখা, সেই সঙ্গে হচ্ছে একটা ঝড় সংক্রান্ত, এটা বাংলা ইংরেজি বোধ বলছি, স্টর্ম বা হচ্ছে ফ্লাড রিলেটেড, বা হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট, বা কোনো রোড অ্যাক্সিডেন্ট, বা
তোমার দূষণমূলক, মানে তোমার হচ্ছে প্লাস্টিক দূষণ, তারপরে বায়ু দূষণ, জল দূষণ, পরিবেশ দূষণ যা আছে, পরিবেশমূলক বা সমাজমূলক, হয়তো ড্রাগ অ্যাডিকশন, সোশ্যাল সাইট, মোবাইলের ব্যবহার, ঠিক আছে, এইরকম ধরনের যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত নিয়ে প্রত্যেকটা এই যে টপিক গুলো আছে এই টপিক গুলোকে নিয়ে, ঠিক আছে, এর আগে তোমাদের অনেক ভিডিও দিয়েছি, সেখানে আমি এইগুলোর সব টপিক গুলো আলোচনা করে দিয়েছি, একটু খুঁজলেই পেয়ে যাবে। তো মোটামুটি 30 থেকে 35খানা টপিক আছে, সেই টপিকের উপরে তুমি যদি করে নাও, প্রতিদিন যদি প্র্যাকটিস করো, প্রতিদিনও নয়, এখন সপ্তাহে একটা দুটো করে যদি প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ওর মধ্যেই কমন পাবে। এবার এই কতটুকু কিভাবে সাজিয়ে কেমন ভাবে করতে হবে সেটার জন্য আমার মনে হয় যে অবশ্যই তোমার একটা গাইডেন্সের দরকার আছে। সেটা পরীক্ষা প্রস্তুতি নাও হতে পারে, অন্য জায়গাতেও হতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর পরীক্ষা প্রস্তুতি যদি জয়েন করতে চাও তাহলে পুরো দায়িত্ব পরীক্ষা প্রস্তুতির। সেই ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং বলো, বা কতটুকু পড়তে হবে, বা প্লির জন্য কতটুকু পড়তে হবে, বা কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার ইমপ্রুভ করবে, বা ট্রান্সলেশন প্র্যাকটিস করবে, সেই সমস্ত জিনিস স্টেপ বাই স্টেপ করানো হবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। এখানে তোমরা চাইলে অবশ্যই জয়েন হতে পারো। আরেকটা জিনিস বলে দিই যে পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে অফলাইন সেন্টারও আছে, অফলাইন কিন্তু সেটা এক জায়গাতে আছে, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুর মুর্শিদাবাদ আবাসিক ঠিক তার ব্যবস্থা নেই, কিন্তু অবশ্যই যারা বাইরে যদি থাকতে চাও সেই ক্ষেত্রে তোমাদেরকে মেসের ব্যবস্থা করে দেওয়া হবে। 13 নম্বর যে পয়েন্টটা দেখে নাও, যে জিকে নিয়ে সবার চিন্তা থাকে। তো জিকে যে ব্যাপারটা হয় যে বেশি পড়লেই হবে না, বেশি না পড়ে স্মার্ট স্টাডি করো। স্মার্ট স্টাডি বলতে এই ব্যাপারটা বোঝানো একটু মুশকিল। যেমন 50টা প্রশ্ন থাকে, 50টার মধ্যে দেখবে তুমি খুব বেশি না পড়লেও যা তোমার নলেজ আছে 20-25টা প্রশ্ন এমনিই পারবে, কারণ 20-25টা প্রশ্ন এরকম সবার পারার মতো দেওয়া থাকে। এবার বাকি 10টা প্রশ্ন পারার জন্য তোমাকে কি করতে হবে, একটু কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করতে হবে, চ্যাপ্টার ওয়াইজ করতে হবে। আরো 10টা পড়ার জন্য কি করতে হবে, আরো বেশি বেশি করে তোমাকে পড়তে হবে। তাই আমার মতে বলে যে জিকে তে 50টি প্রশ্ন তুমি যদি করতে যাও, 50-এ 50 বা 47-48টা, অনেক বেশি পড়তে হবে। তার মানে অত বেশি না পড়ে আমি বলবো ম্যাথ রিজনিং এ টাইম দাও। ম্যাথ রিজনিং তোমাকে ধোকা দেবে না, কিন্তু জিকে তোমাকে ধোকা দিয়ে দিতে পারে। বিশেষ করে স্ট্যাটিক জিকের পোর্শন, কিছু উদ্ভট কোশ্চেন থাকে, সেইগুলো করা দরকার নেই। কারণ ওই উদ্ভট কোশ্চেন পারলেও তুমি 2 নম্বর পারবে, তুমি একটা সহজ প্রশ্নের উত্তর পারলেও 2 নম্বর পারবে। তাই ছেড়ে দাও ওই সমস্ত উদ্ভট কোশ্চেন। সেই কারণের জন্য আমি বলছি এটাকে স্মার্ট স্টাডি করো, অর্থাৎ মেন চ্যাপ্টার যেগুলো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ঠিক আছে, এইগুলো যেগুলো আসে বিশেষ করে কোশ্চেন, সেগুলোকে ভালো করে পড়ো, মেন সাবজেক্ট গুলোকে। আর স্ট্যাটিক জিকের পোর্শন, হ্যাঁ, যতটুকু পড়ার নয় পড়ার সেগুলো পড়ো। কিন্তু এখন দেখবে এখন আর সেই সাদামাটা যে সমস্ত কোশ্চেন, কোন খেলা কোন কাপ জড়িত, কোন কি কত সাদামাটার কোশ্চেন এখন আর দেয় না। তো এই কারণের জন্য অত বেশি চাপ না নিয়ে তুমি ফ্রি মাইন্ডে থাকো, সমস্ত পরীক্ষাগুলোকে পর্যবেক্ষণ করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে সলভ করো। এইভাবে করতে করতে আস্তে আস্তে করো। আর যতটা সম্ভব কনসেপ্টটাকে ক্লিয়ার চেষ্টা করো, বেশি মুখস্থ না করে, মাথা বোঝাই না করে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলেই হবে। এই বেশি পড়লেই চাকরি হবে এরকম ব্যাপার নয়, বুঝে পড়তে হবে। তো আজকের জন্য প্রিলিমেন বোথ কম্বাইনের ব্যাপার এতটুকুই। হয়তো অনেক বকবক করলাম, কিছু জন হয়তো বলবে যে এরকমটা হতে পারে যে বকবক করেই গেলাম। যাই হোক, কারো যদি উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আমি সাধারণত এরকম বলি না, এই প্রথম বললাম, হয়তো বলি না বলেই আমার সাবস্ক্রাইবার কম বা লাইক কম, ভিউজ কম, কেন জানি না কি ব্যাপার। তো যাই হোক, যে যারা পরীক্ষা প্রস্তুতিতে যদি জয়েন হতে চাও, WPSI বা KPSI, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে।